আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসেছে? এই যে বাবুই পাখি, যাকে কেউ কোনোদিন বাসা বানানো শিখিয়ে দেয়নি, সে কিভাবে শুধু খড়কুটো দিয়ে অমন নিখুঁত, মানে একটা শিল্পের মতো বাসা বানিয়ে ফেলে। অথবা ধরুন হাজার হাজার মৌমাছি, ওরা কিভাবে নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে যে আজ ঠিক কোন বাগানে যেতে হবে। এই প্রশ্নগুলোই কিন্তু প্রাণীবিজ্ঞানের একটা অত্যন্ত আকর্ষণীয় শাখার মূল ভিত্তি, যার নাম হচ্ছে ইথোলজি বা আচরণবিদ্যা। এটা শুধু প্রাণীরা কি করে তা নয়, বরং তারা কেন আর কিভাবে একটা নির্দিষ্ট আচরণ করে সেটার গভীরে যাওয়ার চেষ্টা করে। ঠিক তাই। আর আজ আমরা প্রাণীবিজ্ঞানের একটা পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে প্রাণীদের আচরণের এই যে রহস্যময় জগৎ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের লক্ষ্য হল একটা সাধারণ পোকার আলোর দিকে ছুটে যাওয়া থেকে শুরু করে একটা আস্ত বাদুড়ের কলোনির নিজেদের মধ্যে রক্ত ভাগ করে নেওয়ার মতো জটিল আচরণের পেছনে বিজ্ঞানটা বোঝা। একদম। আমরা দেখব কোন আচরণগুলো জন্ম থেকে আসে আর কোনগুলো পরিবেশ থেকে শেখে, আর কিভাবে এই দুটোর মিশ্রণে প্রকৃতিতে টিকে থাকার জন্য অবিশ্বাস্য সব কৌশল তৈরি হয়েছে। চলুন তাহলে একেবারে গোড়া থেকেই শুরু করা যাক। আচ্ছা, যে কোনো আচরণের পেছনে তো একটা ট্রিগার বা কারণ থাকে। বইতে একে উদ্দীপনা বা স্টিমুলাস বলা হয়েছে। কিন্তু বিষয়টা কি এতই সরল? একটা সংকেত এলো আর প্রাণীটা সেই অনুযায়ী কাজ করে ফেলল? বিষয়টা দেখতে সরল মনে হলেও এর ভেতরে কিন্তু বেশ কয়েকটা স্তর আছে। উদ্দীপনা মানে হচ্ছে এমন কোনো সংকেত যা প্রাণীকে প্রতিক্রিয়া করতে বাধ্য করে। যেমন ধরুন ক্ষুধা, এটা একটা ভেতরের মোটিভেশনাল উদ্দীপনা। এই ক্ষুধাটা প্রাণীটিকে খাবার খুঁজতে বের হতে উৎসাহিত করছে। এরপর যখন সে একটা পাকা ফল দেখল, সেই ফলের রং আর গন্ধ হল উন্মোচনকারী বা রিলিজিং স্টিমুলাস। ও আচ্ছা, যা তাকে ফলটা খেতে উৎসাহিত করল। হ্যাঁ, আর খাওয়া শেষ হলে যে তৃপ্তি আসে সেটা হলো সমাপ্তিসূচক বা টার্মিনেটিং স্টিমুলাস, যেটা ওই আচরণটাকে থামিয়ে দেয়। বাহ, তার মানে একটা সাধারণ কাজের পেছনেও এতগুলো ধাপ। এখানেই তো সম্ভবত নোবেল বিজয়ী বিজ্ঞানী কনরাড লরেন্জের চিহ্ন উদ্দীপনার ধারণাটা আসে, তাই না? আমার যতদূর মনে পড়ছে, তিনি দেখিয়েছিলেন যে একটা নির্দিষ্ট চিহ্ন দেখেই পাখির ছানারা খাবারের জন্য মায়ের ঠোঁটে খোঁচা দেয়। আপনি দারুণ একটা পয়েন্ট ধরেছেন। লরেন্স দেখিয়েছিলেন যে হেরিং সিগালের ছানারা তাদের মায়ের ঠোঁটের ওই লাল দাগটা দেখেই কেবল খাবার চায়, পুরো পাখিটাকে দেখে নয়। এই লাল দাগটাই হল চিহ্ন উদ্দীপনা। আচ্ছা আচ্ছা। এই ধরনের প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে প্রাথমিক হল সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার, যা জিনগতভাবে নির্ধারিত। এর একটা খুব ভালো উদাহরণ হল ট্যাক্সিস। ট্যাক্সিস নামটা পরিচিত লাগছে। এটা কি কোনো নির্দিষ্ট দিকে যাওয়া বা সরে আসা? যেমন রাতের বেলা আমরা দেখি পোকারা সব বাতির দিকে ছুটে আসে। একদম, ওটাকে বলে ফোটোট্যাক্সিস, মানে আলোর দিকে ধাবিত হওয়া। আর এটা কিন্তু শুধু একটা আকর্ষণ নয়, এটা আসলে একটা দারুণ টিকে থাকার কৌশল। রাতের পতঙ্গরা লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের আলোকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করে সোজা পথে উড়তে শিখেছে। কিন্তু আমাদের শহরেরই কৃত্রিম আলো তাদের দিক নির্ণয়ের পুরো সিস্টেমটাকেই গুলিয়ে দেয়, তাই তারা আলোর চারপাশে ঘুরতে থাকে। একইভাবে কেঁচো সবসময় মাটির ভেজা অংশের দিকে যায়, যাকে বলে হাইড্রোট্যাক্সিস। এটা তাকে শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। তার মানে এই আচরণগুলো আসলে খুব সাধারণ কিন্তু খুবই কার্যকর সার্ভাইভাল প্রোগ্রামিং। কিন্তু কিছু প্রতিক্রিয়া তো আরও অনেক দ্রুত হয়, তাই না? যেমন গরম কিছুতে হাত লাগলে আমরা তো ভাবারও সময় পাই না, সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিই। এর পেছনে কি কাজ করে? এটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। এটা হলো স্নায়ুতন্ত্রের একটা ইমার্জেন্সি শর্টকাট। এই যে আপনি হাত সরিয়ে নিলেন, এই সংকেতটা আপনার মস্তিষ্ক পর্যন্ত যাওয়ারও সময় পায়নি। এটা সোজা স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড থেকে সরাসরি পেশিতে চলে এসেছে। মস্তিষ্ককে বাইপাস করে সরাসরি অ্যাকশন। হ্যাঁ, এই শর্টকাট পথটাকেই বলে রিফ্লেক্স আর্ক, আর এর কারণেই প্রতিক্রিয়াটা এত দ্রুত হয়। কিন্তু এই সহজাত প্রতিবর্ত ক্রিয়া কি পরিবর্তন করা সম্ভব? একে কি কোনো কিছুর সাথে জুড়ে দেওয়া যায়? বিজ্ঞানী আইভান প্যাভলভের ওই কুকুরের পরীক্ষাটা তো সম্ভবত এমনই কিছু ছিল। ঠিক ধরেছেন। প্যাভলভের সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার ধারণাটা আচরণবিদ্যায় একটা বিপ্লব এনেছিল। তিনি দেখালেন যে স্বাভাবিকভাবে খাবারের জন্য কুকুরের লালা ঝরে, এটা একটা অনপেক্ষ বা স্বাভাবিক প্রতিবর্ত।
কিন্তু তিনি দিনের পর দিন খাবার দেওয়ার ঠিক আগে একটা ঘণ্টা বাজাতে শুরু করলেন। প্রথম দিকে ঘণ্টার শব্দের সাথে লালা ঝরার কোনো সম্পর্কই ছিল না। কিন্তু একটা সময় পর মস্তিষ্ক ওই দুটো ঘটনাকে মানে ঘণ্টার শব্দ আর খাবার একসাথে জুড়ে ফেলল, তাই তো? একদম, মস্তিষ্ক একটা নতুন সংযোগ তৈরি করল। এর ফলে একটা পর্যায়ে গিয়ে শুধু ঘণ্টার শব্দ শুনেই কুকুরের লালা বেরোতে শুরু করল, খাবার না দেখেই। অর্থাৎ একটি নিরপেক্ষ উদ্দীপনা মানে ঘণ্টা একটা নতুন আচরণের জন্ম দিল। এটাই প্রমাণ করে যে প্রাণীরা অভিজ্ঞতার মাধ্যমে দুটো ভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরি করতে শেখে। যা কিনা শিক্ষণ আচরণের একেবারে প্রাথমিক ধাপ। কিন্তু বাবুই পাখির বাসা বানানোর মতো জটিল কাজ, ওটা তো কোনো প্রতিবর্ত ক্রিয়ার মতো সরল নয়। আবার কেউ তাকে শিখিয়েও দেয় না, তাহলে ওটার ব্লুপ্রিন্টটা কোথা থেকে আসে? এই ধরনের জটিল জন্মগত আচরণকে বলা হয় প্রবৃত্তি বা ইনস্টিংক্ট। কনরাড লরেন্জ একে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা এফএপি হিসেবে ব্যাখ্যা করেছেন। এর বৈশিষ্ট্য হল এটা প্রজাতির সব সদস্যের মধ্যে একই রকম, অপরিবর্তনশীল এবং একবার শুরু হলে এটা শেষ না করে প্রাণীটা থামতে পারে না। অনেকটা একটা কম্পিউটার প্রোগ্রাম চালানোর মতো। ঠিক, বাবুই পাখির বাসা তৈরির প্রত্যেকটি ধাপ, কোথায় প্রথম গিট দেবে, কিভাবে খড় বুনবে, সবই তার জিনে কোড করা আছে। তার মানে প্রাণী জগতের একটা বড় অংশ চলছে এই জিনগত প্রোগ্রামিংয়ের ওপর। হ্যাঁ। কিন্তু তাহলে তো কোনো প্রাণী নতুন কিছু শিখতে পারত না বা পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে পারত না। হ্যাঁ, প্রাণীরা তো অভিজ্ঞতা থেকেও শেখে, তাই না? অবশ্যই। আর এখানেই সহজাত আর শিক্ষণ আচরণের মধ্যে মূল পার্থক্যটা আসে। সহজাত আচরণ জিনগত, কিন্তু শিক্ষণ আচরণ অভিজ্ঞতা নির্ভর এবং পরিবর্তনীয়। এর একটা সবচেয়ে চমকপ্রদ উদাহরণ হল অনুসরণ বা ইমপ্রিন্টিং। ও, এটা তো কনরাড লরেন্জের সেই বিখ্যাত হাঁসের ছানাদের গল্পটা। আমি পড়েছিলাম যে ডিম ফুটে বের হয়ে ছানাগুলো তাকেই মা ভেবে তার পেছন পেছন ঘুরতে শুরু করেছিল। ঘটনাটা ঠিক কি ছিল? ঘটনাটা হল জন্মের পর একটা খুব নির্দিষ্ট সংবেদনশীল সময়ে, যা মাত্র কয়েক ঘন্টার জন্য স্থায়ী হয়, হাঁসের ছানারা প্রথম যে চলমান বস্তুটিকে দেখে তাকেই মা হিসেবে ধরে নেয় এবং অনুসরণ করতে শুরু করে। লরেন্স ঠিক ওই সময় ছানাগুলোর সামনে ছিলেন, তাই তারা তাকেই মা হিসেবে চিনে নেয়। আচ্ছা, এটা তো তাদের বেঁচে থাকার জন্য খুব জরুরি। অত্যন্ত জরুরি, কারণ এতে তারা মায়ের কাছাকাছি থেকে সুরক্ষা আর খাবার পায়। তার মানে শেখার জন্য একটা নির্দিষ্ট সময়ের উইন্ডো থাকে। আচ্ছা, এর উল্টোটাও তো নিশ্চয়ই ঘটে, মানে কোনো কিছুকে উপেক্ষা করতে শেখা। হ্যাঁ, এটাকে বলে অভ্যস্তকরণ বা হ্যাবিচুয়েশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষণ কৌশল। যেমন মাঠে যখন প্রথম কাকতাড়ুয়া রাখা হয়, পাখিরা ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু কিছুদিন পর যখন তারা বোঝে যে এটা তাদের কোনো ক্ষতি করছে না, তখন তারা এটাকে পুরোপুরি উপেক্ষা করতে শেখে। যাতে তারা আসল বিপদের দিকে মনোযোগ দিতে পারে। একদম। এটা প্রাণীর মস্তিষ্ককে অপ্রয়োজনীয় তথ্য ফিল্টার করে শক্তি বাঁচাতে সাহায্য করে। বাহ, সহজাত প্রবৃত্তি আর অর্জিত অভিজ্ঞতার এই মিশ্রণটা সত্যিই অসাধারণ। আচ্ছা, এমন কোনো আচরণ আছে যেখানে এই দুটোই খুব বড় আকারে একসাথে কাজ করে? যেমন পাখিদের ওই বিশাল পরিযান বা মাইগ্রেশন। পরিযান বা মাইগ্রেশন সম্ভবত সহজাত এবং শিক্ষণ আচরণের সবচেয়ে মহাকাব্যিক মিশ্রণ। পাঠ্যপুস্তকে চামচঠুটো বাটান পাখির কথা বলা হয়েছে, যারা প্রজননের জন্য হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়া থেকে বাংলাদেশে আসে। হাজার হাজার কিলোমিটার! কিভাবে তারা এই বিশাল পথ পাড়ি দেয়? ওদের কাছে তো কোনো ম্যাপ বা জিপিএস নেই। তাদের কাছে প্রকৃতির নিজস্ব জিপিএস আছে। আর্কটিক টর্ন নামে একটা পাখি আছে, সে বছরে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত প্রায় ৭০,০০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। কি বলছেন, ৭০,০০০ কিলোমিটার? হ্যাঁ, এই অবিশ্বাস্য যাত্রার জন্য তারা সহজাতভাবে সূর্য আর রাতের তারার অবস্থান ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, তারা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকেও অনুভব করতে পারে এবং সেটাকে একটা কম্পাস হিসেবে ব্যবহার করে। তবে যাত্রাপথে বয়স্ক পাখিদের থেকে তারা নির্দিষ্ট কিছু ল্যান্ডমার্ক বা বিশ্রাম নেওয়ার জায়গাও চিনে নেয়, যা শিক্ষণের অংশ। বিশ্বাস্য! এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তার সবই তো প্রাণীর ব্যক্তিগত আচরণের মধ্যে। কিন্তু যখন হাজার হাজার প্রাণী একসাথে একটা ইউনিট হিসেবে কাজ করে, তখন কি হয়? ব্যাপারটা তো তখন আরও জটিল হয়ে যায়, যেমনটা আমরা মৌমাছির জগতে দেখি। আপনি ঠিক জায়গায় এসেছেন। মৌমাছি সমাজকে বিজ্ঞানীরা প্রায় একটা সুপার অর্গানিজম বা মহাজীব বলে থাকেন। সুপার অর্গানিজম? হ্যাঁ, কারণ এখানে প্রত্যেকটা মৌমাছির চেয়ে পুরো কলোনির স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আর তাদের প্রত্যেকের কাজ এতটাই সুসংহত যে মনে হয় যেন পুরো চাকটাই একটা একক সত্তা। এই সুপার অর্গানিজমের গঠনটা ঠিক কেমন? আমি জানি যে রানী, পুরুষ আর কর্মী মৌমাছি থাকে, কিন্তু তাদের মধ্যে কাজের বিভাজনটা কতটা নিখুঁত? এটা প্রকৃতির সবচেয়ে নিখুঁত শ্রমবিভাজনের একটা উদাহরণ। একটা চাকে একজন মাত্র রানী থাকে, যার একমাত্র কাজ হল দিনে 1500 থেকে 2000 ডিম পাড়া। কয়েকশো পুরুষ বা ড্রোন থাকে, যাদের জীবনে একটাই উদ্দেশ্য, রানীর সাথে মিলিত হওয়া, যার পরেই তারা মারা যায়। ওহো! আর বাকি যে হাজার হাজার কর্মী মৌমাছি, তারা সবাই স্ত্রী হলেও বন্ধ্যা। চাক বানানো, মধু সংগ্রহ, চাক পরিষ্কার রাখা, লার্ভাদের খাওয়ানো, চাক পাহারা দেওয়া, সব কাজেরাই করে। কিন্তু কে রানী হবে আর কে কর্মী, এটা কিভাবে ঠিক হয়? এটা কি জন্মের আগেই নির্ধারিত? এখানেই সবচেয়ে মজার ব্যাপারটা। সব লার্ভাকেই প্রথম কয়েকদিন রাজকীয় জেলি বা রয়্যাল জেলি নামে একটা বিশেষ পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। কিন্তু এরপর থেকে যে লার্ভাটিকে রানী হিসেবে নির্বাচিত করা হয়, শুধু তাকেই সারা জীবন এই রয়্যাল জেলি খাওয়ানো হয়। বাকিদের সাধারণ খাবার দেওয়া হয়। তার মানে খাবার দিয়েই তাদের ভবিষ্যৎ ঠিক করে দেওয়া হয়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় তো এদের যোগাযোগের পদ্ধতি, মানে মৌমাছির নাচ বা বি ডান্স। এটা তো প্রায় রূপকথার মতো শোনায়। একটা মৌমাছি নাকি নেচে নেচে অন্য মৌমাছিদের বলে দেয় যে খাবার ঠিক কোথায় আছে। এটা রূপকথা নয়, বরং নোবেল পুরস্কার বিজয়ী একটা বিজ্ঞান। বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ এটা আবিষ্কার করেন। দুটো প্রধান নাচ আছে। খাবারের উৎস যদি চাক থেকে 100 মিটারের মধ্যে হয়, তবে কর্মী মৌমাছি ফিরে এসে চক্রাকার নৃত্য বা রাউন্ড ড্যান্স করে। আচ্ছা, এটা অন্য মৌমাছিদের খাবারের গন্ধ আর মোটামুটি একটা ধারণা দেয়। আর যদি দূরত্ব 100 মিটারের বেশি হয়? তখন তারা করে ওয়াগল নৃত্য বা ওয়াগল ড্যান্স, যা ইংরেজি 8 অক্ষরের মতো। এই নাচের মাধ্যমে তারা 3টে নিখুঁত তথ্য দেয়। প্রথমত, নাচের মাঝখানের সরল রেখাটা চাকের সাপেক্ষে সূর্যের সাথে কত ডিগ্রি কোণে যেতে হবে তা নির্দেশ করে। দ্বিতীয়ত, নাচের গতি দিয়ে তারা বোঝায় দূরত্ব কতটা। গতি যত কম, দূরত্ব তত বেশি। আর তৃতীয়ত, শরীরের ঝাঁকুনি তীব্রতা দিয়ে তারা বোঝায় খাবারের উৎস কতটা আকর্ষণীয়। এটা অবিশ্বাস্য। তার মানে একটা মৌমাছি ফিরে এসে তার বন্ধুদের জন্য একটা জিপিএস ম্যাপ এঁকে দিচ্ছে, কিন্তু সেটা নাচের মাধ্যমে। আচ্ছা, এই যে একে অপরকে সাহায্য করা বা সন্তানদের যত্ন নেওয়া, এই আচরণগুলো তো প্রাণীজগতে আরও অনেক জায়গাতেই দেখা যায় নিশ্চয়ই। অবশ্যই, অপত্য যত্ন বা প্যারেন্টাল কেয়ার প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। যেমন 3 কাটা স্টেকেলব্যাক মাছের কথা ভাবুন। এখানে পুরুষ মাছটি একাই জলজ উদ্ভিদ দিয়ে বাসা তৈরি করে। তারপর বিভিন্ন রকম নাচ দেখিয়ে স্ত্রী মাছকে ডিম পাড়তে আকৃষ্ট করে এবং ডিম পাড়ার পর স্ত্রী মাছকে তাড়িয়ে দেয়। পুরুষ মাছটা একাই সব করে? হ্যাঁ, এরপর সে একাই ডিমগুলোকে পাহারা দেয়, শিকারীদের দূরে রাখে এবং তার পাখনা দিয়ে বাসায় অবিরত বাতাস করতে থাকে, যাতে ডিমগুলো পর্যাপ্ত অক্সিজেন পায়। পোনা ফুটে বের হওয়ার পরেও কিছুদিন সে তাদের দুলা দেখে করে। বাহ! এই যত্ন নেওয়ার প্রবণতা থেকেই তো সম্ভবত আরও চূড়ান্ত একটা আচরণের জন্ম হয়, পরার্থপরতা, মানে অ্যালট্রুইজম, যেখানে একটা প্রাণী নিজের জীবনের ঝুঁকি নিয়েও বা নিজের স্বার্থ ত্যাগ করেও নিজ প্রজাতির অন্য সদস্যদের সাহায্য করে। এটা তো ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ধারণার সাথে কিছুটা সাংঘর্ষক মনে হয়, তাই না? আপাত দৃষ্টিতে তাই মনে হতে পারে। প্রশ্ন আসেই যে কেন একটা প্রাণী নিজের ক্ষতি করে অন্যের উপকার করবে? কিন্তু এর পেছনেও প্রজাতির টিকে থাকার গভীর কৌশল লুকিয়ে আছে। যেমন, কর্মী মৌমাছি যখন চাকে আক্রমণকারী কোনো শত্রুকে হুল ফোটায়, তখন হুলের সাথে তার শরীরের ভেতরের অংশ ছিঁড়ে বেরিয়ে আসে এবং সে মারা যায়। সে নিজেকে উৎসর্গ করে, পুরো চাক আর তার হাজার হাজার বোনকে রক্ষা করে। যাদের সাথে তার জিনগত মিল রয়েছে। একদম। আর ভ্যাম্পায়ার বাদুড়ের উদাহরণটাও তো অসাধারণ। হ্যাঁ, ওটা কিরকম? ভেবে দেখুন, এই আচরণটা আসলে একটা প্রাকৃতিক ইন্স্যুরেন্স পলিসির মতো। যদি কোনো বাদুড় রাতে শিকার করে রক্ত খেতে ব্যর্থ হয়, তাহলে অভুক্ত অবস্থায় সে কয়েকদিনের মধ্যে মারা যাবে। তখন তার কলোনির অন্য কোনো সদস্য যে সফল হয়েছে, সে নিজের খাওয়া রক্ত বমি করে তাকে খাইয়ে দেয়। মানে একে অপরকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, আজ আমি তোমাকে বাঁচালাম, কারণ কাল হয়তো তুমি আমাকে বাঁচাবে। এটা শুধু দয়া নয়, এটা একটা অত্যন্ত সফিস্টিকেটেড সামাজিক চুক্তি, যা পুরো প্রজাতিকে টিকে থাকতে সাহায্য করছে। তাহলে
একটা সাধারণ ট্যাক্সি থেকে শুরু করে মৌমাছির জটিল সামাজিক জীবন আর বাদুড়ে সামাজিক চুক্তি পর্যন্ত প্রাণীর আচরণ সত্যিই এক বিশাল এবং আকর্ষণীয় বিষয়। এটা আমাদের দেখাচ্ছে যে টিকে থাকার জন্য প্রকৃতিতে কত বিচিত্র এবং গভীর কৌশল তৈরি হয়েছে। মূল কথা হল প্রাণীর আচরণ তার সহজাত প্রবৃত্তি এবং অর্জিত অভিজ্ঞতার এক জটিল বুনন। জিন তাদের একটা ভিত্তি বা ব্লুপ্রিন্ট দেয়, আর পরিবেশ ও অভিজ্ঞতা সেই ব্লুপ্রিন্টের ওপর ভিত্তি করে আচরণকে নিখুঁতভাবে গড়ে তোলে। কোনোটাই আলাদা নয়, দুটো মিলেই একটা প্রাণীর আচরণ তৈরি হয়। প্রাণী অন্যের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করছে। আমরা দেখলাম যে এর পেছনে জিনগত বা সামাজিক টিকে থাকার কৌশল কাজ করে। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা যান্ত্রিক প্রোগ্রামিং, নাকি মৌমাছি বা বাদুড়ের এই নিঃস্বার্থ আচরণের পেছনে এমন কোনো বন্ধন বা সংযোগ কাজ করে যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? প্রাণীজগতের এই নিঃস্বার্থ আচরণ হয়তো আমাদের নিজেদের সহযোগিতা এবং সমাজবদ্ধতা সম্পর্কেও নতুন করে ভাবতে শেখাতে পারে।